বিএনপির পরিচয় আপনাকে আমি এখানে পরিচিত করছি না, আপনাকে আমি একজন রাজনীতিবিদ, সেহেতু আপনি আপনার কাছ থেকে দেশ ও জাতি জানতে চাই সম্ভাবনা বাংলাদেশ, এবং ডক্টর শওকত আলীর সাথেও একইভাবে এট দ্য সেম টাইম আমরা জানতে চাই যে বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণের উপায়টা আমরা বললে বরং আমাদের দেশ, আমাদের সরকার লাভবান হবে। জি, আপনি জি ভাই, যেটা বলছিলাম, এই যে রাজনৈতিক শিষ্টাচারের কথা বলছেন বা রাজনৈতিক সৌজন্যতার কথা বলছেন, সেদিক থেকেও আমরা বিগত 54 বছরে আমরা বা 55 বছরে আমরা যেটা দেখেছি, জনাব তারেক রহমান বিগত 18 বছর লন্ডনে থাকার ফলে ইউরোপের উন্নত গণতান্ত্রিক একটা দেশে ছিলেন এবং উনার চিন্তা চেতনায় মননে অনেক পরিবর্তন এসেছে। আমরাও দেখেছি উনি দেশে আসার পর থেকে জামাতের আমির যেমন উনার সাথে লন্ডনে দেখা করেছেন, দেশে দেখা করেছেন, উনিও জামাতের ডাকে তাদের ইফতার পার্টিতে গিয়েছেন। উনি নির্বাচিত হওয়ার পর জামাতের আমিরের বাসায় গিয়েছেন, এনসিপির সভাপতির বাসায় গিয়েছেন। উনি চেষ্টা করছেন রাজনীতিতে একটা সহনশীলতা, সৌজন্যতা, কার্টেসি বোধ প্রতিষ্ঠা করার জন্য। এবং উনার যে হাম্বলনেস, উনার চলনে বলনে, কথায় বার্তায়, এটা আমরা অতীতে দেখিনি। আমরা অতীতে অনেক অতি কথন দেখেছি। আমাদের প্রধানমন্ত্রীর সারাক্ষণ বলতেন, অন্যদেরকে বলার সুযোগই দিতেন না। এখন সেই ক্ষেত্রে উনি একটু কম বলছেন, এটাও আমাদের কাছে একটা ব্যতিক্রম। উনি এই ক্ষমতা গ্রহণের পরেই 1 সপ্তাহের মধ্যেই উনার নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়ন শুরু করেছেন। উনি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে আমরা যে একটা সাম্য মানবিক বাংলাদেশ গঠন করতে চাই, সম্ভাবনার যে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ দেখুন 2024 সালের 5 জানুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ এক প্রকার হতাশ হয়ে পড়েছিল, এবং আমি একটা রাজনৈতিক দলের কে বিলং করি হিসেবে আমরাও কিছুটা হতাশার মধ্যে ছিলাম। তাহলে কি এই ফেসিবাদ দূর হবে না? দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে কি এই ফেসিবাদ কন্টিনিউ হবে? সেটা আমরা যারা এখানে আছি বা আমাদের দর্শক শ্রোতা এখন যারা শুনছেন, সবাই জানে বিগত 16 বছর বাংলাদেশটাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল সকল অনুমিতির ক্ষেত্রে। খুন, গুম, অর্থনীতির লুটপাট, এই যে অ্যাসালম গ্রুপের কথা, আপনি দেশি বিদেশি যে ষড়যন্ত্রের কথা বলছেন, ভাই থামাবেন না, আপনি একটু নোট রাখুন, তাহলে কথার ট্র্যাক নষ্ট হয়ে যায়। এখন আপনি এই যে আমাদের ঋণের পরিমাণ 78,000 মিলিয়ন ডলার, 78,000 মিলিয়ন ডলার আমাদের বাংলাদেশ সরকারের ঋণ। এখন বিগত সরকার ঋণের বিষয়টা শুধু গত সরকার নেয় নাই, স্বাধীনতার পর থেকে ঋণ নিয়েছে, কিন্তু এই গত 16 বছরে এটার রেশিও 75%। আমাদের শওকত ভাই ভালো বলতে পারবেন। এখন ঋণ নেওয়া হয়েছে বড় বড় মেগা প্রকল্পের মাধ্যমে এবং মেগা দুর্নীতি করা হয়েছে। এখন এই শুধু অ্যাসালমের মাধ্যমে আপনার 28,000 কোটি টাকা তারা সরিয়েছে। এখন এই যে ইসলামী ব্যাংক থেকে তারা নিয়েছে 80,000 কোটি টাকা, ইসলামী ব্যাংক থেকে। এখন আপনার যে ধরেন আমরা যে এতগুলো এত দুর্নীতি, আপনি এগুলা আমাদের টিভি শোটা তো মাত্র 1 ঘন্টার, আপনি কাইন্ডলি এটা থেকে উত্তরণের পদ্ধতি বলুন। আমরা এখানে আমি বলি এখন উত্তরণের, আমি যে ব্যক্তিগতভাবে বলছিলাম যে বিএনপির যে ট্র্যাক রেকর্ড, আমারটা যদি বলতে যাই আপনি নিজে অবাক হবেন, কিন্তু আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ। আমি তারেক রহমানের সফলতা কামনা করি, ডক্টর শওকত করেন, আপনিও করেন, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সরকারের সফলতা আমরা চাই। তো এই ক্ষেত্রে সরকার কিভাবে এগুলো থেকে বের হতে পারে, ঋণের বোঝা, নতুন টাকা ছাপানো থেকে এবং বৈশ্বিক জ্বালানি সংকট থেকে, সেই বিষয়ে আপনার পরামর্শগুলো যদি বলুন খুশি হব। শুনেন, সরকার এই যে 2 মাস 1 সপ্তাহ ক্ষমতা নিলেন, এর মধ্যে 290 কোটি টাকা ঋণ শোধ করেছে। এই 2 মাসে 290 কোটি টাকা শোধ করেছে। 290 কোটি ডলার শোধ করেছে। 2.9 বিলিয়ন। এখন হচ্ছে যে সরকার চেষ্টা করছে অর্থনীতিটাকে পুনরুদ্ধার করার জন্য। অর্থনীতিটাকে এখন আমি মনে করি আমাদের বিরোধী দলীয় নেতা বলেন, রেসপন্সিবল মানুষগুলা বলেন, তাদের অনেকের সদিচ্ছা আছে, প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ বা আমাদের বিরোধী দলীয় কর্মীরা যদি আরেকটু সহনশীল না হয়, আমাদের যদি এই গুজব এবং প্রোপাগান্ডা ছড়াতে যদি আমরা চেষ্টাই করি, আমাদেরকে মাথায় রাখতে হবে একটা পতিত ফেসিবাদী সরকারকে আমরা হটিয়েছি।
তারা চলে বলে কৌশলে বিভিন্ন ভাবে চেষ্টা করবে আমাদের এই গণতন্ত্রকে ব্যাহত করার জন্য, আমাদের এই বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য, আমাদের এই সমাধানটা কি? আপনি সমাধানের কথা বলুন। আপনি ব্যর্থ করার জন্য। ভূমিকা এখন আমরা যদি ফালতু জিনিস নিয়ে আমরা ফটোকার্ড দিতে থাকি, আমরা যদি বিনা প্রয়োজনে বিনা দরকারে, এই যে আপনি একটা জিনিস বললেন এটার যে সাথে জ্বালানি সংকটের কি সম্পর্ক, বা আচ্ছা জ্বালানি আমি ব্যর্থতা কি, আপনি সেটা আচ্ছা বলুন। আমি জুলাই সনদের কথা একটা একটা করে আসি। জুলাই সনদের স্বাক্ষরের কথা বলছেন, সবচেয়ে বড় রাজনৈতিক সমঝোতা হচ্ছে জুলাই সনদ। এখন জুলাই সনদের যেদিন প্রণয়নের যে প্রণয়ন কমিটির বিএনপির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন তিনি হলেন সালাউদ্দিন সাহেব। এখন জুলাই সনদ সংক্রান্ত যে কোনো ব্রিফিং দিবেন সালাউদ্দিন সাহেব, এইটা কেন তারেক রহমান বললেন না, এটা কিন্তু সমালোচনার বিষয় না। আচ্ছা, এখন সংসদের এবং সংবিধানে একটি মাত্র প্রভিশন আছে এমপি হিসেবে শপথ গ্রহণ করার, সেক্ষেত্রে এখন আরেকটা শপথ নেওয়ার কোনো ঠিক আছে, আপনি জায়গা যা বলছেন সেগুলো চর্বিত চর্বণ, সেটা আপনার আচ্ছা সেগুলো আমরা জানি, এগুলা নাই। যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, এখন আপনি বলেন যাব এখন একটা আচ্ছা এখন বিদ্যুতের ব্যাপারে আসেন। হ্যাঁ। যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হলো তখন থেকেই আমাদের তেলের সংকট শুরু। হ্যাঁ। এরপরে গত এই ইরান যুদ্ধ সরকার দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মাথায় আমেরিকা ইসরায়েল ইরানে হামলা করলো। তেলের সংকট কখন দেখলেন যে তখন কিভাবে তেলের সংকট শুরু ছিল? ইউক্রেন যুদ্ধ তো শুরু হয়েছে 2022 সালে। 2022 সাল থেকেই তো আমেরিকা এই যে নিষেধাজ্ঞা দিল। বাংলাদেশে এখন যে জ্বালানির সংকট, সেটাকে আপনি আচ্ছা কিভাবে রিলেট করলেন? আমি বলি, এখন যে তেলের সংকট, হরমুজ প্রণালী কি বাংলাদেশ সরকার বন্ধ করেছে? আপনি বলেন, প্রশ্ন করুন, আপনি সমাধান বলুন। আমি যেটা আমি সমাধান বলছি। আমি সমাধান কি জানেন? বলেননি কিন্তু। না না, সমাধান তো কথা বলতে না দিলে সমাধান। সরকারি দলের পক্ষে সাফাই দিচ্ছেন, যেটা আমাদের না আমাকে তো আপনি পরিচয় আমার শুনেন, অনেকগুলো পরিচয় আছে। আমি একজন মানবাধিকার কর্মী, আমি আন্তর্জাতিক হরমুজ প্রণালী বন্ধে সরকারের কিছু করার নেই, এই যে কথাটা বললেন, এটা একটি সম্পূর্ণ দায়িত্ব। আপনি যদি সরকারি দলীয় এমপি হন আর আপনি যদি এই কথাটি বলেন, এটা হলো অনেকটা ওই এবিএম আপনার মহিউদ্দিন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বলেছে যে রানা প্লাজা বিএনপি লোকজনরা গিয়ে ঝাঁকুনি দিয়েছে বলে ধসে পড়েছে, এই ধরনের। সেই কথার সাথে রাতুল ভাই আমার এই কথার তুলনা চলে না, কারণ ওটা হচ্ছে তেলের এখন যে সংকটটা বৈশ্বিক সংকট। আপনার কথা বলতে বাধা দেওয়ার জন্য না ভাই, শুনেন, আমার ওইটা হচ্ছে তেলের সংকটটা। এই যে আমরা কানাডাতে গত 2 মাস আগে আমরা তেল কিনেছি $1.12 দিয়ে, এগুলো আমরা জানি, এগুলো আমরা সেটা। আচ্ছা এখন আপনি আপনার আমেরিকাতে তেলের দাম বাড়ে নাই? বেড়েছে, কিন্তু আপনি সেটা নিয়ে কোনো শব্দ আছে? আচ্ছা আমাদের যেটা এখন আপনি চাচ্ছেন যে ওই ফ্যাসিবাদের সেই ধারায় বহাল থাকুক, রাজা যাই করুক, আমরা চুপ থাকবো, সেই তো? ভাই রাতুল ভাই, এজিয়া ভাই, আপনি যদি বলতে না দেন আমরা তো তাইলে সমাধানে আসতে পারবো না, আমাদের তো সময় কম। আপনার তেলের সমস্যাটা হলো বৈশ্বিক সমস্যা, এটা কেন বাংলাদেশের মতো একটা গরিব দেশের সরকার প্রধানের উপর আপনি চাপাচ্ছেন? হ্যাঁ, আমি আমার দায়িত্বটা বলি। আমার সরকারের উচিত আগের কি রিজার্ভ ছিল, এখন কোথায় সমস্যা, তেল কি পরিমাণ আছে, এটা জাতির কাছে ক্লিয়ার করা। আমাদের লুকোচুরি খেলার কোনো প্রয়োজন নাই। আমাদের জাতিকে, আমাদের জনগণকে তৈরি করা যে প্রয়োজনে দেশপ্রেমের জন্য আমাদেরকে হারিকেন জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে থাকতে হবে। আপনারা মানসিকভাবে, শেখ হাসিনা বলেছিল যে আমরা বেগুনের পরিবর্তে আমরা আলু দিয়ে বেগুনি বানাবো, কাঁঠাল দিয়ে বার্গার খাবো, ওরকম আর কি। আমি আমাদের বেগুন তো আমরা ম্যানুফ্যাকচার করতে পারবো না। শুনেন, আপনি যে কথাগুলো বলেছেন, এইসব কথা আমরা হাসিনার আমলে বহুবার হাসিনার দলের লোকজনের কাছে শুনেছি। আমরা বেগুনের পরিবর্তে আলু দিয়ে বেগুনি খাবো, মাংসের পরিবর্তে কাঁঠাল দিয়ে বার্গার খাবো। তো যাই হোক, আপনি সেটা বলছেন আমরা হারিকেন জ্বালিয়ে। না আমি সেটা বলছি না। যাই হোক, আমি বলছি যে আমাদের এখন সরকার, আমার শুনেন জিয়া ভাই, আপনি তো আমার সাথে আপনি হলেন উপস্থাপক। আপনি যদি আমার সব কথা এইভাবে নিজে আমার থেকে ডাবল টাইম নেন, তাইলে মানুষজন শুনবে না আমাদের কথা। আপনি আমাকে সামারিতে আসতে দিতে হবে। আপনি সামারিতে আসছেন না, কেন আসার সুযোগ দিচ্ছেন? কই সুযোগ দিচ্ছেন না। এখন এই যে তেলের যে বিষয়টা বৈশ্বিক সমস্যা, এই বৈশ্বিক সমস্যা মোকাবেলা করতে হলে আমাদেরকে সরকারকে একটা সুদূর প্রসারী চিন্তার মধ্যে আসতে হবে। আমাদের জনগণকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে।
আমাদের রিজার্ভ কি এখানে ওই আমলাদের গদবাঁধা তথ্য দিয়ে আমাদের জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমাদের সরকারের ভুলটা কোথায় আমি বলি, আমাদের সরকারের রিজার্ভে কম থাকতে পারে, আমাদের 2 মাসের সরকার, শিশু সরকার, তেল যদি ট্যাঙ্কে না থাকে, আমদানিতে না থাকে, জাহাজ যদি আসতে না পারে, যে ইসরায়েল আমেরিকার যুদ্ধের কারণে যদি আজকে বৈশ্বিক যে তেলের সমস্যা দেখা দিচ্ছে, এটা বিএনপি সরকারের দায় না। কিন্তু বিএনপি সরকার যদি লুকোচুরি করে, সেটা হচ্ছে সরকারের দায় এবং সরকারের জবাবদিহিতার জায়গা। এখন আপনি সরকারের কাছে পর্যাপ্ত ডলার নাই, সরকারের বিগত ইউনূস সরকার একটা ঝরাজীর্ণ ফেসিবাদ মুক্ত করে একটা সরকারের ক্ষমতা গ্রহণ করেছিলেন। ইউনূস সরকার কি পরিমাণ তেল আমদানি করেছিলেন, এগুলা জাতির কাছে তুলে ধরা দরকার। আমরা কিন্তু এখন শেখ হাসিনা লাস্ট মোমেন্টে কি পরিমাণ প্রশ্ন করেছি, তখন আমার অনুষ্ঠান ছিল 17 মিনিট, এখন 35 মিনিট, আমাকে এটা বিরতি নিতে হবে। আপনি আপনি দেখেন 35 মিনিটের মধ্যে 18 মিনিট আপনি নিয়ে গেছেন। এখন আমি কত নিব? আমি তো অনুষ্ঠানের সঞ্চালক, সেটা আমার অনুষ্ঠানের সঞ্চালক ঠিক আছে, আলোচকদেরকে কথা বলতে দিতে হবে। সেটা আপনি যদি আমাকে এখানে অনুষ্ঠানে শেখান যে কিভাবে সঞ্চালনা, না আমি শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি। আপনি আপনাকে এখন পর্যন্ত কনক্লুশনে আনতে পারিনি, এবং আপনি যা কিছু বলছেন এই সবগুলোই আমরা জানি, সবগুলাই সমস্যা, কিন্তু সমাধান বলছেন না। আমি শুধু এই কথাটাই আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছি। আরে ভাই, আমি তো সমাধানের কথাই বলছি, কি করতে হবে। আমাদের সরকারকে বিরতি নিতে দিন, আমরা আপনার কথা শুনবো, আপনাকে ফেরত আসবো। ডক্টর শওকত আলী অলরেডি আউট অফ মাইক ফর লাস্ট 25 মিনিট, উনি কিন্তু শুনছেন এবং মনে মনে হাসছেন আমাদের কথা শুনে।